সিলেটে পরিস্থিতি জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল ছত্রী। সজল, সিলেটে পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। রায়কা, সকাল থেকে আন্দোলনকারীরা শিলচরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে তারা স্লোগান দিতে থাকেন এবং 11:30টার দিকে পুলিশ তাদের প্রতিহত করার চেষ্টা করে, ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং বন্দর বাজার এলাকায় বেশ ঘণ্টাব্যাপী প্রায় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ চলে। এই সময় পুলিশ সহ বেশ কয়েকজন পথচারী, সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়। ঠিক 12টার দিকে জিন্দাবাজার মোড়ে বিক্ষোভকারীদের আন্দোলনে গণমাধ্যম কর্মীদের উপরে হামলা চালানো হয় এবং 71 টেলিভিশনের রিপোর্টার এবং ক্যামেরা পার্সনকে মারাত্মকভাবে আহত করা হয়, মারধর করে এবং তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়। এরপর আমরা দেখেছি যে অস্ত্র হাতে ছাত্রলীগ যুবলীগের একটি দল কিছুক্ষণ আগে এসে জিন্দাবাজার মোড়ে অবস্থান নিয়েছে এবং তারা সেখানে স্লোগান দিচ্ছে এবং বিভিন্ন মোড়ে আসলে এই ধরনের একটি ত্রাসের অবস্থা বিরাজ করছে এবং সবাই যে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বা স্বাভাবিক যানবাহন চলাচল সবই কিন্তু বন্ধ আছে এবং মেঘলা আকাশ। যদিও সিলেটে আমরা কদিন ধরে দেখছিলাম যে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি উপেক্ষা করে একদিকে আন্দোলনকারীরা বিক্ষোভ করে যাচ্ছেন, কিন্তু আজ আমরা দেখছি যে ছাত্রলীগ যুবলীগেরও বিভিন্ন মিছিল, তারা বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে এবং আন্দোলনকারীদের হটিয়ে তারা অবস্থান নেওয়ার চেষ্টা করছেন এবং তাদের হাতে নানান ধরনের অস্ত্র আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে পুলিশ চেষ্টা করেছিল আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিতে এবং তাদের কয়েকজন পুলিশ আহত হয়েছে, সাংবাদিক আহত হয়েছেন এবং পথচারীরাও কিন্তু আহত হয়েছেন এবং হতাহতদের সর্বশেষ খবর আমরা জানি যে এখন পর্যন্ত কোনো প্রাণনাশের ঘটনা ঘটেনি, কিন্তু বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন এবং এখনো বিভিন্ন মোড়ে এ ধরনের পরস্পর মুখী অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। পুলিশ এবং ঠিক বেলা 1টার পর থেকে কিন্তু ছাত্রলীগ যুবলীগের বিভিন্ন দল, তাদের হাতে নানান ধরনের অস্ত্র, তারাও কিন্তু বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে এবং পুরো একটা আতঙ্ক অবস্থা বিরাজ করছে পুরো নগরী জুড়ে এবং এই অবস্থাটি পুরো নগর জুড়েই আছে। এখন আমরা আমরা যেখানে আছি যে জিন্দাবাজার মোড় এখন ছাত্রলীগ যুবলীগদের দখলে, কিন্তু ঠিক 1:30 পর্যন্ত যে আন্দোলনকারীদের দখলে ছিল এবং এখানে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় তাদের একবার, কিন্তু বন্দর বাজারে কয়েক দফা সংঘর্ষ হয় এবং আরো কয়েকটি জায়গায় তালতলা মধ্যে এলাকায়। জানছিলাম সিলেটের আন্দোলনের খবর। অসহযোগ আন্দোলনের খবর জানাতে যাচ্ছি রংপুরে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট AKM মইনুল হক। মইনুল, রংপুরে আন্দোলনের কি খবর আছে আপনার কাছে? রায়কা, রংপুরের আন্দোলনের যদি খবর বলি, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা অসহযোগের ডাক দিয়েছে সারা দেশে, সকাল 11টা থেকে বা 10:30 থেকে তারা কিন্তু রংপুরের টাউন হলের সামনে এই এলাকাটায় সড়ক অবরোধ করে তারা কিন্তু অবস্থান নেয় এবং বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। আমরা দেখলাম যে 12টার পরপরই নগরীর বেতপট্টি এলাকা, জাহাজ কোম্পানি মোড় এলাকা থেকে ছাত্রলীগ যুবলীগের একটি মিছিল, সেই মিছিলটি ছিল মূলত দেশীয় অস্ত্র, রামদা, হাসুয়া সহ তাদের অনেকের হাতে আমরা পিস্তল বন্ধ দেখেছি। এ ধরনের একটি মিছিল, ছাত্রলীগ যুবলীগের মিছিল, যেদিকে কোটা সংস্কার আন্দোলনকারীরা অবস্থান করছে সেই দিকে আসতে থাকে এবং রংপুর সিটি কর্পোরেশন গেটের সামনে এলে উভয় পক্ষের মধ্যে কিন্তু এটা ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে কোটা আন্দোলনকারীদের ধাওয়ায় তারা টিকতে না পেরে ছাত্রলীগ যুবলীগ যখন পলায়ন করে তখন কিন্তু বেশ কয়েকজনকে আমরা রক্তাক্ত আহত অবস্থায় দেখতে পাই রাস্তায় পড়ে থাকতে। সিটি কর্পোরেশনের কর্মচারীরা এই দুইজন গুরুতর আহতকে তুলে নিয়ে সিটি কর্পোরেশনের ভিতরে যায় এবং তারা তাদেরকে অ্যাম্বুলেন্স ডেকে রংপুর মেডিকেল কলেজে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পরিস্থিতিটা এতটাই সংঘর্ষময় ছিল যে কোনো অবস্থাতেই পারছিল না। অনেক পরে কয়েকজনকে যখন রংপুর মেডিকেল কলেজে নেওয়া হয় সেখানে কিন্তু 2 জনের মৃত্যু হয়। এই মৃত্যুর মধ্যে একজনের পরিচয় আমরা পেয়েছি, তার বাড়ি রংপুরের গুরাতিপাড়ায় এবং তার নাম হলো খষ্টু, সে যুবলীগ কর্মী বলে আমরা জানতে পেরেছি। আর একজন যে নিহত হয়েছে তার পরিচয় কিন্তু এখন পর্যন্ত জানতে পারিনি। আর ছাত্রলীগ যুবলীগ ধাওয়া খেয়ে সরে যাওয়ার সময় যখন এই ঘটনাটি কাভার করছিলেন মিডিয়া কর্মীরা, তখন আমার এনটিভির সহকর্মী ক্যামেরা পার্সন আসাদুজ্জামান আরমান সহ বেশ কয়েকজন সাংবাদিককে আন্দোলনকারীরা বেধড়ক মারপিট করে এবং তাদের ক্যামেরা ভাঙচুরের চেষ্টা করে। আর একটু পরেই আমরা দেখতে পাই আওয়ামী লীগ অফিসে আগুন এবং আমরা জানতে পেরেছি রংপুরের বদরগঞ্জে। রংপুর থেকে জানছিলাম আন্দোলনের খবর।
উত্তরা এলাকায় আছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সাদেক, এই মুহূর্তে ছাত্র আন্দোলনের কর্মসূচি এবং কি কি হচ্ছে সে সম্পর্কে আমাদের জানান, পরিস্থিতির খবর জানান আমাদেরকে। রাইকা, এখন প্রায় 2.5 ঘন্টা আগে যে সংঘর্ষ শুরু হয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে ভিসিএল এভিয়েশনের একটি কিছুক্ষণ আগে আমরা র্যাবের একটি টহল এখানে দেখেছি, র্যাবের টহল হেলিকপ্টার আপনাদেরকে নিশ্চয়ই ক্যামেরার পর্দায় কিছুক্ষণ আগে দেখিয়েছি। এবং এই যে জায়গাগুলো, যে পেছনের জায়গা আপনাকে দেখাই, কিছুক্ষণ আগে এখানে সংঘর্ষ হয়েছে। ছড়িয়ে ছিটিয়ে আছে ইট এবং ছড়িয়ে ছিটিয়ে আছে দুটোই জায়গায় দেখছেন আপনারা যে ছড়িয়ে ছিটিয়ে ইট আছে এবং বেশ কিছু যানবাহন এখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। অপরদিকে আপনাকে আরও একটি ঘটনা দেখাই, সেটা হচ্ছে যে এই যে এদিকে আজমপুরের দিকে সেখানেও কিন্তু একটি মোটরসাইকেল কিছুক্ষণ আগে আমরা দেখেছি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ধোঁয়ার কুণ্ডলী নিশ্চয়ই আপনারা দূর থেকে ক্যামেরার চোখে অতটা স্পষ্ট না হলেও দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষ যেটি এখন পর্যন্ত থামেনি সেটা আবদুল্লাপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে। আমরা মূলত যে সংঘর্ষটি 11:30টায় শুরু হয়েছিল, সেখানে ছাত্ররা তারা রাজপথ দখলে নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন। তখনই আমরা দেখেছি সরকার সমর্থক যারা আছে, সরকার সমর্থক তারা রাজপথে আসার পরে মূলত এই ধরনের সংঘর্ষ শুরু হয়। এবং দেখেছি আজকে একটি বিষয় যে পুলিশ যে অনেকটা নীরব ভূমিকায় ছিল, পুলিশ কোনো ধরনের কাঁদানে গ্যাস বা টিয়ার শেল এখন পর্যন্ত নিক্ষেপ করেনি। তারা বলেছে তাদের নিরাপত্তার জন্য তারা যতটুকু করা দরকার সেজন্য তারা রাজপথে এসে নামিয়েছেন। তবে তার সাথে আর্ম পুলিশ ব্যাটালিয়নকে আমরা দেখেছি, কিছুক্ষণ আগে র্যাবের একটি হেলিকপ্টারকে টহল দিতে দেখেছি। তবে সেখান থেকে কোনো ধরনের টিয়ারশেল বা অন্য কিছু এখান থেকে নিক্ষেপ করা হচ্ছে না। এখন পর্যন্ত পরিস্থিতি খুবই উত্তপ্ত। ওই জায়গায় পুরো এই ফ্লাইওভার থেকে পার হয়ে আবদুল্লাপুর পর্যন্ত, রাজলক্ষ্মী হয়ে এবং 12 নম্বর সেক্টর প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সংঘর্ষ ঘটছে। 5 নম্বর সেক্টরে কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি যে সেখানেও বেশ সংঘর্ষের ঘটনা ঘটছে। ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে সংঘর্ষগুলো চলছে সরকার দলীয় সমর্থক এবং শিক্ষার্থীদের মধ্যে। যান চলাচলের কথা যদি বলি, যান চলাচল এখানে মোটেই স্বাভাবিক নয়। এখানে যে জরুরি নিত্যপণ্যগুলো রয়েছে, জরুরি যে খাদ্যপণ্য রয়েছে, সেগুলো কিছু কিছু গাড়ি ইমার্জেন্সিভাবে এখানে চলাচল করছে। সেক্ষেত্রে সেগুলো খুব একটা ভাঙচুর বা কারো শিকার পড়েনি, আক্রমণের শিকার হয়নি, সেটা আমরা দেখেছি। এখানের এলাকাবাসী যারা রয়েছেন তারাও মোটামুটি আতঙ্কিত আছেন। তবে এখানের যে দোকানপাটগুলো রয়েছে, বড় বড় শোরুমগুলো রয়েছে, সেগুলো কিন্তু ওইভাবে খোলেনি। সাধারণ মানুষ যারা আছে তারা মোটামুটি আতঙ্কিত। এই জায়গায় থেমে থেমে সংঘর্ষ হচ্ছে পুরো জায়গাটি। এই সংঘর্ষের বিস্তৃতি কিন্তু অনেক বেশি এবং এখনও ওই পুরো জায়গাটিতে ছাত্ররা অবস্থান করছে। যদি রাজলক্ষ্মীর কথা বলি, রাজলক্ষ্মী এবং এর সাথে সাথে আজমপুর প্রতিটি পয়েন্টে পয়েন্টে ছাত্রদের অবস্থান আছে। যেমনই আছে তেমনি সরকারের যারা সমর্থন করেন তাদেরও অবস্থান আছে। তাদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে, থেমে থেমে সংঘর্ষ হচ্ছে উভয় পক্ষের। আমরা ক্যামেরার চোখেও দেখেছি, নিজেরাও দেখেছি যে উভয় পক্ষের বেশ হতাহত আছে। এখানে বেশ কয়েকজন সরকার সমর্থক হতাহত আছে এবং ও পাশে ছাত্রদের বেশ হতাহতের ঘটনা আছে। এ ছিল এখন পর্যন্ত সর্বশেষ অবস্থা। জানছিলাম শিক্ষার্থীদের আন্দোলনের খবর উত্তরা থেকে। এবার যাব শাহবাগ এলাকায়, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, শাহবাগ এলাকা সহ বিশ্ববিদ্যালয় এলাকার চিত্র কেমন দেখছেন সেই সম্পর্কে আমাদের জানান। ছাত্র জনতার এক দফা বাস্তবায়নে যে অসহযোগ আন্দোলন ঘোষণা করা হয়েছিল, সেই অসহযোগ আন্দোলন চলছে। সেই অসহযোগের সমর্থনে সকাল থেকে রাজধানীর শাহবাগের যে চত্বরটি রয়েছে, সেই চত্বরটি ছাত্র জনতার দখলে রয়েছে এবং এই চত্বর থেকে পশ্চিম দিকের যে রাস্তাটি গেছে একেবারে সায়েন্স ল্যাব পর্যন্ত পুরোটাই ছাত্র জনতার দখলে রয়েছে। এর বাইরে দক্ষিণ দিকে যে রাস্তাটি ক্যাম্পাসের দিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দিকে গেছে, সেই দিকের রাস্তাটি একেবারে শহীদ মিনার পর্যন্ত আন্দোলনকারী ছাত্র জনতার দখলে রয়েছে, যারা এক দফার দাবিতে অসহযোগ আন্দোলন পালন করছে। এবং এর বাইরে দক্ষিণ উত্তর দিকে যে রাস্তাটি গেছে সেটি বাংলা মোটর পর্যন্ত আন্দোলনকারী ছাত্র জনতার দখলে রয়েছে। আর পূর্ব দিকে যে রাস্তাটি গেছে সেই রাস্তাটি একেবারে প্রেস ক্লাব পর্যন্ত, মৎস্য ভবন পর্যন্ত পুরোটাই ছাত্র জনতার দখলে রয়েছে। সকালে এই জায়গাটিতে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের একটি অবস্থান আমরা দেখেছিলাম 10টা সাড়ে 10টা পর্যন্ত। তারা যখনই আন্দোলনকারী এবং ছাত্র জনতা যারা এক দফার দাবিতে অসহযোগ আন্দোলন পালন করছেন তারা যখন এই মুহূর্তে এখানে আসেন, তখনই এইখান থেকে
আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যে অবস্থানটি ছিল সরে যায়। তারা পাশের যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবস্থানে সেখান থেকে স্লোগান দেয়, সেখান থেকে আন্দোলনকারীদের সঙ্গে তাদের সঙ্গে সংঘর্ষ হয় এবং সে সময় দুষ্কৃতিকারীদের দুর্বৃত্তদের আগুনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে বেশ কয়েকটি গাড়ি, বেশ কয়েকটি বাসে আগুন জ্বলে। পরে আন্দোলনকারী যারা এখানে ছাত্র জনতা রয়েছেন সেই ছাত্র জনতার সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা সে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও এই শাহবাগ চত্বরটি পুরোটাই ছাত্র জনতা দখল করে রেখেছে এবং তারা বলছেন সরকার পতনের, সরকারের পদত্যাগের যে এক দফা রয়েছে সেই এক দফার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, সেই এক দফা মেনে না নেওয়া পর্যন্ত তারা রাজপথে তাদের যে অবস্থান সেই অবস্থানটি ছেড়ে যাবে না। রাইকা, জানছিলাম শিক্ষার্থীদের এক দফা কর্মসূচির খবর। এখন যাচ্ছি স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগরের কাছে। তিনি আছেন জাতীয় প্রেস ক্লাবের এলাকায়। সাগর, প্রেস ক্লাব এলাকার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? রাইকা, আমি আছি এখন প্রেস ক্লাবের ঠিক সামনের সড়কটিতে। যদি এখনকার এই মুহূর্তে অবস্থার কথা বলি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ফুল পরিমাণ পুলিশ তারা অবস্থান করছেন এবং এই জায়গাটি মোটামুটি এখন কিছুটা শান্ত, কিন্তু ঠিক 1 ঘন্টা আগে এই জায়গাটি পুরোপুরি আসলে রণক্ষেত্রের মতো অবস্থায় তৈরি হয়েছিল। আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক ধাওয়া পাল্টা হয়েছে এবং এখানে যে পুলিশ বক্সটি রয়েছে সেই পুলিশ বক্সটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন যেহেতু এই রাস্তাটি পুরোপুরি পুলিশের দখলে এবং আমরা দেখতে পেয়েছিলাম যে কিছুক্ষণ আগেও সেগুনবাগিচার একটি গলিতে আন্দোলনকারীর অবস্থান নিয়েছিল, কিন্তু এখন সেই গলিটিও পুরোপুরি ফাঁকা। অর্থাৎ বলা যায় যে প্রেস ক্লাবে এই জায়গাটি এখন মোটামুটি আন্দোলনকারী মুক্ত অবস্থায় আছে এবং দুপুর 12টার দিকে মূলত এখানে সম্মিলিত পেশাজীবী পরিষদের একটি বিক্ষোভ সমাবেশ চলছিল। সেই সমাবেশ চলাকালীন সময়েই ধাওয়া পাল্টা ঘটনাটি ঘটে এবং আন্দোলনকারীদের অভিযোগ হচ্ছে যে পুলিশের পক্ষ থেকেই প্রথমে তাদের উপর টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ছোড়া হয় এবং এর প্রেক্ষিতে তারা পরবর্তীতে পুলিশকে ধাওয়া দেয়। পুলিশের পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে চলছিল। তো রাজধানীর অন্যান্য এলাকার মতো এই প্রেস ক্লাব এবং সচিবালয়ের অংশ, হাইকোর্টের যে মোড় এবং জানছিলাম প্রেস ক্লাব ও আশেপাশের এলাকার পরিস্থিতির খবর। রাজধানীর বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল এবং মানববন্ধন করেছে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকালে ফার্মগেট খামারবাড়ি এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ। এতে অংশ নেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। এ সময় তারা বলেন, শিক্ষার্থীদের বিভ্রান্ত করে কোটা আন্দোলনের দাবিকে সরকার পতনের এক দফা দাবিতে নিয়ে গেছে যারা, তারা মুক্তিযুদ্ধ বিরোধী জামাত বিএনপি। মানববন্ধন হয়েছে মানিক মিয়া এভিনিউয়ে। এছাড়া ধানমন্ডি 32 নম্বরে রাসেল স্কোয়ারের পাশে অবস্থান নেন স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ এবং কলাবাগান থানা আওয়ামী লীগের নেতারা। এদিকে ধানমন্ডি 3A-তে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই সময় সেখানে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয় আন্দোলনকারীদের সাথে। ছাত্র জনতার আন্দোলনে দলের সকল নেতাকর্মীকে শরিক হবার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে জনগণের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার আহ্বান জানান তিনি অভিযোগ করেন, হত্যা সংঘাতে আওয়ামী লীগ পাকিস্তানি হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। সরকারের পদত্যাগের দাবিতে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছে। পুরো দেশ সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছে। ছাত্র জনতা চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে। সারা দেশ আজকে জনগণের আমাদের দলের এখানেও বলেছি যে সকল স্তরের নেতাকর্মীদেরকে আমরা এই আন্দোলনের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানিয়েছি। আজকে আবার আমরা সেটাকে দৃঢ়ভাবে সে একাত্ম হওয়ার জন্য এবং সর্বতোভাবে এই আন্দোলনে শরিক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সরকার ছাত্র, যুবক, শিশু, নারী সহ জনতাকে নির্বিচারে নির্দয়ভাবে হত্যা করে মানবতাকে হত্যা করেছে। সরকারের মানবতা বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ব বিবেক আজ জাগ্রত হয়েছে।
আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন গুলি না করে সেই নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সাথে আদালত তার পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন মেনে গুলি চালানোর নির্দেশ দিয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ আজ এ আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, রিটটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে, যা গত 2 দিনের আন্দোলনে রিটকারীদের অংশগ্রহণ এবং ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার হচ্ছে। রিটকারীর আইনজীবীরা জানান, ব্যক্তিগত স্বাধীনতা সবারই আছে, তবে রিটটি করা হয়েছে মানুষের জীবন রক্ষার জন্য। সুপ্রিম কোর্টের আইনজীবী মনজুর আল মতিন সহ 2 জন রিটটি দায়ের করেন। এর আগে 2 দিন এটি রিটের উপর শুনানি হয়। সমাবেশ থেকে কোনো ধরনের সহিংসতা বা অরাজকতা বা উশৃঙ্খলা সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে পুলিশ তারা লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে, যদি প্রয়োজন হয় সেগুলো তারা করতে পারবে। তো বলছে এটা করার সময় তারা যেন সতর্কতা মেনে তারা যেন এটা আইন অনুযায়ী এটা করতে পারবে। আমরা আদালতকে জানিয়েছি যে ওনাদের উদ্দেশ্যটা হচ্ছে এক দফার আন্দোলন। একজন বলছেন এই যে এগুলো হচ্ছে সম্পূর্ণ পলিটিক্যাল মোটিভেশন ওনারা আসছেন, সেটা দেখালাম। ওনারা কোনো বোনাফাইডভাবে আসেন নাই। আমাদের কি সেই রাইটও নাই যে আমরা আমাদের মানুষ নিজেদের কথা বলতে পারবো না? অ্যাটর্নি জেনারেল ওখানে দাঁড়িয়ে আজকে দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে না, তিনি একজন রাজনৈতিক নেতার বক্তব্য দিয়েছেন। আমাদের যে প্রোটেস্টের ব্যাপার, সেই প্রোটেস্টের ব্যাপার উনি বলেছেন এটাও তাদের সাংবিধানিক অধিকার। অসহযোগ আন্দোলনের খবর জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তার ফারুক শাহিন। শাহিন, বরিশালের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? রায়কা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশাল নগরীর নবগ্রাম রোড বটতলা এলাকায়। এই বরিশাল সদর আসনের সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের বাসভবন এখানে, এবং পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় যে কার্যালয়টি সেটিও এখানে অবস্থিত। সকালে এখানে এক দফা হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে দুর্নীতি দমন অফিস কার্যালয় এবং জাহিদ ফারুক প্রতিমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রীর বাসভবন। এবং পানি সম্পদ প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে প্রায় 30-35টি মোটরসাইকেল ছিল, সেগুলো ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। তো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু এখনো সংঘর্ষ চলছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য টিয়ার সেল ছুটছে, তারা সাউন্ড গ্রেনেড ছুটছে, রাবার বুলেট ছুটছে, এবং পাশাপাশি যারা বিক্ষোভকারীরা আছেন তারা এর জবাব দিচ্ছেন ইট পাটকেলে। এবং এই মুহূর্তে এখানে সংঘর্ষ চলছে। এর পাশাপাশি এর আগে সকালে নগরের যে সিএনবি সড়কটি আছে, যেটিকে আমরা ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক হিসেবে চিনি, সেই সড়কটিতে কিন্তু পুরোটাই দখলে রেখেছে আন্দোলনকারীরা, এবং ওই সড়কে কোনো যানবাহন চলছে না। এবং অসহযোগ আন্দোলনের প্রেক্ষিতে বরিশাল নগরীর সব দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে এবং কোনো যান্ত্রিক যানবাহনও চলছে না। আওয়ামী লীগের নেতাকর্মীরাও সকাল থেকে মাঠে ছিল, তারা সদর রোডে থাকা বিএনপির একটি অফিস ভাঙচুর করেছে। এর পাল্টা হিসেবে ভাঙচুর হয়েছে বরিশাল নগরের সিএনবি রোড চৌমাথা এলাকায় থাকা অন্য একটি আওয়ামী লীগের অফিস। এছাড়া এখন পর্যন্ত সংঘর্ষের যে সব ঘটনা ঘটেছে, এর মধ্যে আমতলার মোড় এলাকায় আওয়ামী লীগের এক নেতা সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছেন বলে আমরা খবর পেয়েছি, যদিও এটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারিনি। তবে পুরো নগরী জুড়েই এখন সংঘাত চলছে, সংঘর্ষ চলছে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের, এবং পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও চেষ্টা করছেন বিক্ষোভকারীদের হটাতে। এবং এ পর্যন্ত বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় কম করে হলেও প্রায় শতাধিক মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে, এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। তো সবকিছু মিলিয়ে পুরো নগরী এখন তাণ্ডবের নগরীতে পরিণত হয়েছে, এবং এখানে মানুষ তীব্র আতঙ্কের মধ্যে আছে। মুহুর্মুহু গুলি এবং টিয়ার সেলের শব্দ, সাউন্ড গ্রেনেডের শব্দ সবকিছু এই নগরীকে একেবারে আতঙ্কের নগরীতে পরিণত করে রেখেছে। রায়কা, বরিশাল থেকে আন্দোলনের খবর জানছিলাম। সাম্প্রতিক সহিংসতায় নির্মম হত্যাকাণ্ড যাদের নির্দেশে হয়েছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে মাইডাস সেন্টারের সামনে টিআইবি মানববন্ধনে তিনি এই দাবি জানান। এ সময় টিআইবি জাতিসংঘের উদ্যোগে সম্পূর্ণ স্বাধীন একটি তদন্ত কমিশন করার দাবি জানায়। অবিলম্বে আটক সকল শিক্ষার্থীকে মুক্তি চেয়ে টিআইবি বলছে, সব ক্ষেত্রে মানবাধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে টিআইবি। বেআইনি, নির্বিচার, উদ্দেশ্যমূলকভাবে ক্ষমতার অপব্যবহার এবং অতিরিক্ত অসামঞ্জস্যপূর্ণ প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সহ বিভিন্নভাবে যারা নির্মম হত্যাকাণ্ডের জন্য দায়ী এবং যাদের নির্দেশে
এবং অনুমোদন ক্রমে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্নকে পদদলিত করে নজিরবিহীন এই নির্মমতা সংঘটিত হয়েছে, তাদের সকলকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলকভাবে জবাবদিহি নিশ্চিত করতে হবে। সরকার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচিতে রংপুর, মাগুরা, মুন্সিগঞ্জ, সিলেট ও বগুড়া সহ দেশের 12 জেলায় 32 জনের মৃত্যু হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে তারা নিহত হন। এছাড়া বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন সহস্রাধিক। আগুন দেয়া হয় মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বেশ কিছু যানবাহনে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। মুন্সিগঞ্জ সুপারমার্কেট এলাকায় রোববার সকালে শিক্ষার্থীরা জড়ো হলে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাতে বাধা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা দেওয়া হয়। এই সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে 9 জন গুলিবিদ্ধ এবং সাংবাদিক সহ অর্ধশত আহত হয়। পরে হাসপাতালে 2 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এখনও ওই এলাকায় থেমে থেমে চলছে সংঘর্ষ। মাগুরার ছাত্র ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থী ও বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে গুলিতে নিহত হন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদি হাসান রাব্বি। সংঘর্ষে আহত হয়েছে অর্ধশত। আগুন দেওয়া হয়েছে ইউনো অফিস ও উপজেলা চেয়ারম্যানের বাসভবনে। রংপুরে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে 10 জন গণমাধ্যম কর্মী সহ অন্তত অর্ধশত আহত হয়েছে। সিলেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে পুলিশ, সাংবাদিক সহ 10 জন। বগুড়া শহরের শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দিলে পুলিশ আওয়ামী লীগ নেতার কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে আহত হয় অর্ধশত। ফরিদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগ অফিসের সামনে অন্তত অর্ধশত মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে বিজয় স্তম্ভে ও শহীদ মিনারে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। ফতুল্লার বিভিন্ন পোশাক কারখানায় ভাঙচুর করে অবরোধকারীরা। সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মী ও শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয়েছে অর্ধশত। এ সময় পুলিশ বক্স ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। আন্দোলনকে ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। সকালে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় আওয়ামী, যুব ও ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ সহ আহত হয় অর্ধশতাধিক। আগুন দেওয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেলে। বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের বাসভবন ও দুর্নীতি দমন কমিশন অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা। বিভিন্ন স্থানে আগুন দেওয়া হয় অন্তত 25টি মোটরসাইকেলে। চট্টগ্রামে আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক আহত হয়। পুরো নগরী পরিণত হয় রণক্ষেত্রে। ঝালকাঠিতে আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্র ও যুবলীগের কর্মীরা। এতে 15 শিক্ষার্থী আহত হয়। দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম ও বিচারপতি ইনায়েতুর রহিমের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিভিন্ন সড়কে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও সরকার সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পটুয়াখালীর কুয়াকাটার মহাসড়কে চৌরাস্তায় পুলিশ বক্সে ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। কুষ্টিয়া, রাজশাহী, কিশোরগঞ্জে আওয়ামী লীগ অফিস ও পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। লক্ষ্মীপুর ও খুলনায় আন্দোলনকারীদের সাথে পুলিশ, ছাত্র ও যুবলীগের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ সহ আহত হয়েছে বেশ কয়েকজন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। মাগুরায় সংঘর্ষের সর্বশেষ পরিস্থিতি জানতে কথা বলছি স্টাফ করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিকের সাথে। শফিক, শহরের পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। জিনিয়া, এই মুহূর্তে যেটি বলা যায় যে মাগুরা শহর থমথমে অবস্থায় বিরাজ করছে। শান্ত পরিবেশ থাকলেও মাগুরায় হঠাৎ করে আজ সকাল 10:30 থেকে আন্দোলনকারী ছাত্র জনতা এবং বিএনপি সমর্থকরা বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন স্থান থেকে জড়ো হতে থাকে। এ সময় পুলিশ এবং যুবলীগ, ছাত্রলীগের পক্ষ থেকে তাদেরকে ধাওয়া দেওয়া হয়। ঢাকা রোড, পান্নানদল্লি এলাকা এবং বাইনা এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে
জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি সহ 2 জন মারা যায়। অন্যদিকে মোহাম্মদপুর উপজেলা ইউনো অফিস এবং উপজেলা আওয়ামী লীগের যিনি উপজেলা চেয়ারম্যান তার বাড়িতে অগ্নিসংযোগ হয়। পরে থানাতে যখন ঘেরাও করতে যায় তখন পুলিশের গুলিতে আরেক ছাত্র নিহত হয়। জানছিলাম মাগুরার সর্বশেষ খবর। অসহযোগ কর্মসূচি বাস্তবায়নে রাজধানী শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ধানমন্ডি, উত্তরা, সায়েন্স ল্যাব, সিএমএম আদালতপাড়া, মিরপুর, মোহাম্মদপুর সহ ঢাকার বিভিন্ন স্থানে আন্দোলনকারী ও পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। মুহুর্মুহু সাউন্ড গ্রেনেডের শব্দে প্রকম্পিত ঢাকা। কোথাও কোথাও আন্দোলনকারী, পুলিশ ও সরকার সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হচ্ছে। আরও জানাচ্ছেন শফিক শাহিন। রাজধানীর কারওয়ান বাজার বাংলা মোটর এলাকায় বিকেলের চিত্র এটি। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিতে বিরতিহীন গ্রেনেড ছোড়ে পুলিশ। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকেন। পুলিশের সাথে যোগ দেয় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ত্রিমুখী সংঘর্ষ চলে দীর্ঘ সময় ধরে। শত শত রাউন্ড গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। কখনো সামনে আগায় আন্দোলনকারীরা, আবার ধাওয়া খেয়ে কখনো কখনো পিছু হটে সরকার সমর্থকরা। বাংলা মোটর, সার্ক ফোয়ারা এবং কারওয়ান বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এর আগে সকালে উত্তরায় অসহযোগ আন্দোলন কর্মসূচির পক্ষে অবস্থান নেয় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীদের হঠাতে পুলিশের সাথে যোগ দেয় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় উত্তরা এলাকা। এ সময় কয়েকটি স্থাপনায় ও গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। রাজধানীর শাহবাগ এলাকায় সকাল থেকেই অসহযোগ আন্দোলনের পক্ষে জড়ো হন হাজারো শিক্ষার্থী। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন দেয়া হয়। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিলে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের সাথে সরকার সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীরা এক দফা দাবিতে স্লোগান দেয় এবং দেশের মানুষকে অসহযোগ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানায় তারা। ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগ কর্মীদের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এ সময় অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুটতেও দেখা যায় সরকার সমর্থকদের। এছাড়া সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আন্দোলনকারীরা অবস্থান নিলে সেখানেও সংঘর্ষ বাধে। সংঘর্ষ হয়েছে জিগাতলা এবং ধানমন্ডি এলাকায়। পুরানো ঢাকার আদালত অঙ্গনেও অসহযোগ আন্দোলনকারীদের সাথে পুলিশ ও সরকার সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে।
ক্লাব এলাকায় সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদের অসহযোগ আন্দোলন কর্মসূচিতে পুলিশ হামলা করেছে বলে অভিযোগ করেন নেতারা। সেখানে দফায় দফায় সংঘর্ষ চলে, কদম ফোয়ারা পুলিশ বক্সে আগুনের ঘটনা ঘটে। মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, বছিলা, রাজাবাজার সহ রাজধানী জুড়ে বিভিন্ন মোড়ে মোড়ে সংঘর্ষ হয়। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত প্রধান সড়কে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। কারওয়ান বাজারের সবশেষ পরিস্থিতি জানিয়েছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। এক দফা দাবিতে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের রেশ কিন্তু রাজধানীর কারওয়ান বাজারেও আমরা দেখেছি। কারওয়ান বাজারে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলছে, ত্রিমুখী সংঘর্ষ বলা যায়। আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যারা রয়েছেন, তার সাথে পুলিশ এবং সাধারণ ছাত্র যারা রয়েছেন, তাদের সংঘর্ষ চলছে বেলা 2টার পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে উত্তপ্ত পরিস্থিতি এই এলাকাটি ঘিরে, এবং এই এলাকায় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে ত্রিমুখী। এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদের ধাওয়ায় কিন্তু প্রায় ফার্মগেট পর্যন্ত তারা অবস্থান নিয়েছে। কারওয়ান বাজার থেকে এবং বাংলা মোটর থেকে যেই স্রোত ছাত্রদের আমরা দেখেছি, সেই স্রোত কিন্তু এখন প্রায় রাজধানীর ফার্মগেট পর্যন্ত ছড়িয়েছে। এবং ছাত্ররা শুরুতে এদিকে অগ্রসর হওয়ার পর কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে এবং রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুড়ে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করে এই পুরো কারওয়ান বাজার এলাকায়। এবং এই কারওয়ান বাজার এলাকা থেকেই কিন্তু আমরা দেখেছি বিপুল সংঘর্ষ হয় তাদের মধ্যে, এবং এক পর্যায়ে তারা বিভিন্ন আন্দোলনকারী, এমনকি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু অনেকেই আহত হয়েছেন এবং ব্যাপক ভাঙচুর করা হয়েছে এলাকার আশেপাশে। আমাদের এই কারওয়ান বাজার মেট্রো রেলের পাশে যে পুলিশ বক্সি রয়েছে, সেখানেও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এবং আমরা বলতেই পারি একটি রণক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে এই পুরো এলাকাটি। এবং এই পুরো এলাকাটির যারা আশেপাশের ব্যবসায়ী রয়েছেন, কারওয়ান বাজার একটি বিজনেস হাব বলা হয়, আপনারা জেনে থাকবেন, সেই ব্যবসায়ীরাও কিন্তু আতঙ্কিত হয়ে উঠেছেন। এবং আশেপাশের বহুতল ভবন যেগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু মানুষ দেখার চেষ্টা করছেন যে আসলে এখানকার পরিবেশটা আসলে কেমন। তো এই পরিবেশটা পুরোটাই অনেকটাই উত্তপ্ত এবং ভয়াবহ একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ঘণ্টাব্যাপী এই যেই সংঘর্ষ সেটি চলছে। রাজধানী বাংলা মোটর এলাকায় আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সবশেষ পরিস্থিতি জানতে যাচ্ছি তার কাছে। নূর, বাংলা মোটর মগবাজার এলাকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জসিন্তা, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর শাহবাগ মোড়ের যে পাশে ইন্টারকন্টিনেন্টাল হোটেলটি রয়েছে, সেই হোটেলটির সামনের জায়গাটিতে। শাহবাগ মোড় থেকে শুরু করে বাংলা মোটর পর্যন্ত যে রাস্তাটি আছে, এই রাস্তাটি পুরোটাই ছাত্র জনতার দখলে রয়েছে, যারা আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে অসহযোগ আন্দোলন চলছে, এবং সেই অসহযোগ আন্দোলনের সমর্থনে কেন্দ্রীয়ভাবে রাজধানীর এই শাহবাগ চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশটি পালিত হচ্ছে। সকাল 10টার পর থেকেই তারা সেই মোড়টিতে অবস্থান, এবং পুরো মোড়টি তাদের দখলে রয়েছে। এবং এই মোড় থেকে চারপাশে যে রাস্তাগুলো গেছে, সেই সবগুলো রাস্তায় তাদের অবস্থানটি রয়েছে। পূর্ব দিকে একেবারে মৎস্য ভবন পর্যন্ত, এবং দক্ষিণ দিকে শহীদ মিনার এলাকা পর্যন্ত, এবং পশ্চিম দিকে সায়েন্স ল্যাব এলাকা পর্যন্ত পুরো এলাকাটি, পুরো রাস্তাগুলো, সড়কগুলো তাদের নিয়ন্ত্রণে রেখেছেন। এবং এই সড়কগুলোতে এখন কোনো ধরনের, সেই 10টার পর থেকে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না, এখনও কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। যারা অফিসগামী মানুষ ছিলেন, যারা অফিসে এসেছিলেন, তারা যাওয়ার সময় হেঁটে যেতে হচ্ছে, এবং তাদেরকে এক ধরনের ভোগান্তিতে, যারা দূরের বিভিন্ন গন্তব্য থেকে সচিবালয় সহ আশপাশের বিভিন্ন এলাকায় এসেছিলেন, তাদেরকে পায়ে হেঁটে ভোগান্তির মধ্য দিয়ে তাদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। জসিন্তা, আজ সন্ধ্যা 6টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। বিকেলে এই সিদ্ধান্তের কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সকল বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর আগে শনিবারই সরকার ঢাকা, গাজীপুর, নরসিংদী এবং নারায়ণগঞ্জে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল রাখার সিদ্ধান্ত নিয়েছিল। দেশব্যাপী বিশৃঙ্খলার প্রেক্ষিতে সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই কারফিউর ঘোষণা আসলো। যারা সহিংসতা করছে তারা শিক্ষার্থী নয় জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি জামাতের ক্যাডারদের এই সহিংসতার দায় আন্দোলনকারীদেরই নিতে হবে। বিকেলে দলীয় সভাপতি ধানমন্ডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এই বিএনপি জামাত শিবির জঙ্গি গোষ্ঠীর উদ্দেশ্যে আমরা এই দেশ মাতৃকাকে ভালোবেসে ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। ধৈর্য সহনশীলতা মানে দুর্বলতা নয়। আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন গুলি না করে সে নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সাথে আদালত তার পর্যবেক্ষণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন মেনে গুলি চালানোর নির্দেশ দিয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ আজ এ আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, রিটটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে, যা গত 2 দিনের আন্দোলনে রিটকারীদের অংশগ্রহণ এবং ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার রয়েছে। রিটকারীর আইনজীবীরা জানান, ব্যক্তিগত স্বাধীনতা সবারই আছে, তবে রিটটি করা হয়েছে মানুষের জীবন রক্ষার জন্য। সুপ্রিম কোর্টের আইনজীবী মনজুর আল মতিন সহ 2 জন রিটটি দায়ের করেন। এর আগে 2 দিন এটি ঋণের উপর শুনানি হয়। এইমাত্র পাওয়া খবরে জানা গেছে, আগামীকাল থেকে 3 দিন দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোম, মঙ্গল এবং বুধবার এই সাধারণ ছুটির কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বর্তমান পরিস্থিতির কারণে সাভার ও আশুলিয়ায় বিভিন্ন তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। দুপুর 1টার পর অনেক পোশাক কারখানা উৎপাদন বন্ধ করে শ্রমিকদের ছুটি দেয় কারখানা কর্তৃপক্ষ। পোশাক কারখানা মালিকরা নাম প্রকাশ না করার স্বার্থে বলেছেন, চলমান সংকটে কারখানা চালু রাখা অনেকটাই অনিশ্চিত। শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়া প্রায় 1800 শিল্প কারখানায় কাজ করেন 10 লাখেরও বেশি শ্রমিক। ভারী বৃষ্টিপাত উজানের পানিতে ফেনীর 2 উপজেলায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি অংশে ভাঙন দেখা দিয়েছে। নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় অন্তত 74টি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে পানিতে তলিয়ে যাওয়ায় ফেনীর পরশুরাম আঞ্চলিক সড়ক ও উপজেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। পরশুরাম উপজেলায় বাঁধ ভেঙে অন্তত 31টি গ্রামে প্রায় 20,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। আর ফুলগাজীতে 6 ইউনিয়নে 43টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে 8,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বৃষ্টিপাত কমে যাওয়ায় কক্সবাজারের রামু, চকরিয়া, ঈদগাঁও, পেকুয়া ও উখিয়া উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানি ধীর গতিতে নামায় এখনও প্লাবিত অনেক এলাকা। The students today locked in clashes with law enforcers and the ruling party cadres across the country as a platform Students Against Discrimination has called an all-out non-cooperation movement from today with the one-point demand of the government's resignation. The death from the clashes has surged to 37 in 12 districts as more deaths were reported in the capital Dhaka and district towns. In Munshiganj, 9 people have been shot and 50 others injured in clashes between the activists and the leaders of Awami League and the protesters centering the non-cooperation movement in Munshiganj. Chases and clashes between 2 sides started at the supermarket area of the city. In Magura, District Chhatradal Joint Secretary Mehdi Hassan Rabbi was shot as clashes took place between protesters and BNP leaders and Chhatra League and Jubo League. 50 were injured in the clashes. Mohammadpur Upazila UNO and Upazila Chairman residences were torched. In Rangpur, 20 people, including 10 journalists, have been injured in clashes between Chhatra League, Jubo League and anti-government protesters. In Sylhet, chases and counter-chases took place in phases between protesters and police. 10 people, including police, journalists, were injured.
In Bogura, clashes erupted among police and Awam League leaders and protesters. 50 injured in the clashes. In Faridpur, protesters torched 50 motorbikes in front of Awam League office. In Naranganj, protesters took position at Shohid Minar. They vandalized various RMG factories at Fatullah. In Sirajganj, at least 30 people have been injured in clashes between Awam League leaders and activists and protesters. The police box and 2 motorbikes were torched. In Brahmanbaria, Dhaka-Sylhet highway has been turned into a battlefield as Jubo League, Chhatra League and protesters locked into clashes. Some people were shot and 50 injured. In Borishal, the residence of Water Resource State Minister Jahid Farooq Shamim was torched. 25 motorbikes were torched in various places there. In Chattogram, clashes erupted between anti-government protesters and police. Several people were shot and 50 people were injured. Clashes took place in Jhalokati, Dinajpur, Potuakhali, Lokhipur, Khulna, Kushtia, Rajshahi, Kisharganj and other districts. Clashes broke out between protesters and Awam League men and law enforcement agencies in the capitals Shahbag, Bangla Motor, Karwan Bazar, Dhanmondi, Uttara, Science Lab, CMM Court, Mirpur, Mohammadpur and Mirpur areas. Thousands of students have taken over the streets surrounding Shahbag with many of their parents joining the demonstration. The situation at the Shahbag police station remains tense with over 100 police officers stationed near the entrance. About 1 p.m., large groups of students marched from the Raju Memorial sculpture towards Shahbag, continuously swelling the crowd. By 2 p.m., members of various wings of the ruling Awam League allegedly fired shots at the students from the direction of Bangla Motor and Poribag roads. The protest at Shahbag is primarily composed of students and youth with a significant number of female participants. Additionally, there is a notable presence of young adult protesters. Awam League leaders and activists chased protesters at Dhanmondi and they were wielding firearms. Gunshots were also heard. Meanwhile, at a short distance away, Awam League leaders and activists took position on the road near Asad Gate. A youth was reportedly killed during a clash between the police and protesters in Dhaka's Mirpur 10. Clashes broke out between protesters and Awam League men in Uttara of the capital. In the outbreak of violence, 22 received bullet injuries. Of the bullet wounded, 9 were admitted to Uttara Modern Hospital and 13 to Crescent Hospital. The protesters of Anti-Discrimination Student Movement have announced fresh programs for Monday and Tuesday. Nahid Islam, a coordinator of the platform, announced the fresh program today through a media release. On Monday, 5th August, the protesters will unveil Martyrs Memorial plaques across the country in memory of people killed recently centering the Quota Reform movement. Workers' rally will be held at 11 a.m. at Shahbag intersection, while women's rally at 5 p.m. at Central Shohid Minar. The indefinite curfew has been announced from 6 p.m. and the period of relaxation has been cancelled, the Home Ministry said today. The Home Ministry's Public Relations Division gave a press release in this regard in the afternoon. Earlier on 3rd August, the curfew was relaxed from 6 a.m. to 9 p.m. in Dhaka. Meanwhile, a government agency has ordered the shutdown of Facebook, Messenger and WhatsApp. The order was given to the International Internet Gateway Organizations after 1 p.m. today. Meanwhile, the government has announced a 3-day general holiday on Monday, Tuesday and Wednesday for ensuring public safety amid the ongoing violent protests across the country. The High Court has given the observation that the police or the law enforcing agencies can use rubber bullets, tear gas shells and live bullets if anyone violates the law. Live bullets cannot be used if there are no rights or violation of the law, the court added. The writ petition seeking out no shoot protesters and the release of 6 coordinators of the Student Against Discrimination movement from detention has been dismissed with some observations. A High Court bench of Justice Mustafa Zaman Islam and Justice S.M. Masood Hussain passed the order today. The court in its observation said it is essential for the police to act in keeping with constitutional rights of the citizens and the fundamental issues of the democratic state. যদি কোনো সভা সমাবেশ থেকে কোনো ধরনের সহিংসতা বা অরাজকতা বা উশৃঙ্খলা সৃষ্টি হয়
সেই ক্ষেত্রে পুলিশ তারা লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে যদি প্রয়োজন হয়। তারা যেন এটা আইন অনুযায়ী এটা করতে পারবে। আমরা আদালতকে জানিয়েছি যে ওনাদের উদ্দেশ্যটা হচ্ছে এক দফার আন্দোলন। একজন বলছেন এই যে এগুলো হচ্ছে সম্পূর্ণ পলিটিক্যাল মোটিভেশন ওনারা আসছেন, সেটা দেখালাম। ওনারা কোনো বোনাফাইডভাবে আসেন নাই। আমাদের কি সেই রাইটও নাই যে আমরা আমাদের মানুষ নিজেদের কথা বলতে পারবো না? অ্যাটর্নি জেনারেল ওখানে দাঁড়িয়ে আজকে দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে না, তিনি একজন রাজনৈতিক নেতার বক্তব্য দিয়েছেন। আমাদের যে প্রোটেস্টের ব্যাপার, সেই প্রোটেস্টের ব্যাপারে উনি বলেছেন এটাও তাদের সাংবিধানিক অধিকার। Awami League President member Jahangir Kobir Nanok has said those who are unleashing violence are not students. He said BNP and Jamaat cadres are carrying out violent activities across the country and the protesters have to take their responsibilities. He said this at a briefing at the party Dhanmondi office today. এই বিএনপি জামাত শিবির জঙ্গি গোষ্ঠীর উদ্দেশ্যে আমরা এই দেশ মাতৃকাকে ভালোবেসে ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। ধৈর্য সহনশীলতা মানে দুর্বলতা নয়। আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। BNP has declared that they would extend all types of support to the students and the people who have been protesting against the government. BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir has said they expressed solidarity with the protesting students from the very first day of their movement and talked in favor of their demands. Fakhrul urged BNP leaders and activists all other parties to come forward to support the movement. He also urged the law enforcement agencies not to take position against people. সারা দেশ আজকে জনগণের আপনার আমাদের দলের এখানেও বলেছি যে সকল স্তরের নেতাকর্মীদেরকে আমরা এই আন্দোলনের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানিয়েছি। আজকে আবার আমরা সেটাকে দৃঢ়ভাবে সে একাত্ম হওয়ার জন্য এবং সর্বতোভাবে এই আন্দোলনে শরীক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সরকার ছাত্র, যুবক, শিশু, নারী সহ জনতাকে নির্বিচারে নির্দয়ভাবে হত্যা করে মানবতাকে হত্যা করেছে। সরকারের মানবতা বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ব বিবেক আজ জাগ্রত হয়েছে। TIB Executive Director Dr. Iftikharuzzman has demanded that those who gave instruction to carry out recent killings have to be brought to justice. বেআইনি, নির্বিচার, উদ্দেশ্যমূলকভাবে ক্ষমতার অপব্যবহার এবং অতিরিক্ত অসামঞ্জস্যপূর্ণ প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সহ বিভিন্নভাবে যারা নির্মম হত্যাকাণ্ডের জন্য দায়ী এবং যাদের নির্দেশে এবং অনুমোদন ক্রমে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্নকে পদদলিত করে নজিরবিহীন এই নির্মমতা সংঘটিত হয়েছে, তাদের সকলকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলকভাবে জবাবদিহি নিশ্চিত করতে হবে। সরকার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচিতে সিরাজগঞ্জে ১৩, পুলিশ সহ রংপুর, মাগুরা, মুন্সিগঞ্জ, নরসিংদী, সিলেট ও বগুড়া সহ দেশের ১৫ জেলায় অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে তারা নিহত হন। এছাড়া বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন সহস্রাধিক। আগুন দেয়া হয় মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বেশ কিছু যানবাহনে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। সিরাজগঞ্জের এনায়তপুর থানায় দুর্বৃত্তদের হামলায় ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি। এছাড়া বিভিন্ন জায়গায় সংঘর্ষে আহত হয়েছে অর্ধশত। সদর উপজেলা ভূমি অফিস সহ কয়েকটি ভবনে আগুন দেওয়া হয়। রংপুরে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে পুরো নগরী রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাদন রায় সহ ৪ জন নিহত হন। গুলিবিদ্ধ সহ আহত হয়েছে ৫০ জন। আওয়ামী লীগ সংসদ সদস্য ডিএক চৌধুরীর বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। সিলেটে বিজিবি, পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ২ জন নিহত হয়েছেন। ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। এতে ৫ জন আন্দোলনকারী শিক্ষার্থী নিহত হন। আহত হয় ১৫ শতাধিক।
কুমিল্লার দাউদকান্দিতে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে এরশাদ মিয়া নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নরসিংদীতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশ আওয়ামী লীগ নেতা কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে, এতে ৬ জন নিহত হন। মুন্সিগঞ্জ সুপারমার্কেট এলাকায় রোববার সকালে শিক্ষার্থীরা জড়ো হলে আওয়ামী লীগ নেতা কর্মীরা তাতে বাধা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা দেওয়া হয়। এই সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে ৯ জন গুলিবিদ্ধ এবং সাংবাদিক সহ অর্ধশত আহত হয়। পরে হাসপাতালে 2 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এখনও ওই এলাকায় থেমে থেমে চলছে সংঘর্ষ। মাগুরার ছাত্র ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থী ও বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে গুলিতে নিহত হন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি। সংঘর্ষে আহত হয়েছে অর্ধশত। আগুন দেওয়া হয়েছে ইউনো অফিস ও উপজেলা চেয়ারম্যানের বাসভবনে। সিলেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে পুলিশ, সাংবাদিক সহ 10 জন। বগুড়া শহরের শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দিলে পুলিশ আওয়ামী লীগ নেতার কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়, এতে আহত হয় অর্ধশত। ফরিদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগ অফিসের সামনে অন্তত অর্ধশত মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে বিজয় স্তম্ভে ও শহীদ মিনারে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। ফতুল্লার বিভিন্ন পোশাক কারখানায় ভাঙচুর করে অবরোধকারীরা। আন্দোলনকে ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। সকালে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এই সময় আওয়ামী, যুব ও ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ সহ আহত হয় অর্ধশতাধিক। আগুন দেওয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেলে। বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের বাসভবন ও দুর্নীতি দমন কমিশন অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা। বিভিন্ন স্থানে আগুন দেওয়া হয় অন্তত 25টি মোটরসাইকেলে। চট্টগ্রামে আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে, এতে গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক আহত হয়। পুরো নগরী পরিণত হয় রণক্ষেত্রে। ঝালকাঠিতে আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্র ও যুবলীগের কর্মীরা, এতে 15 শিক্ষার্থী আহত হয়। দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম ও বিচারপতি ইনায়েতুর রহিমের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিভিন্ন সড়কে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও সরকার সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পটুয়াখালীর কুয়াকাটার মহাসড়কে চৌরাস্তায় পুলিশ বক্সে ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। কুষ্টিয়া, রাজশাহী, কিশোরগঞ্জে আওয়ামী লীগ অফিস ও পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। লক্ষ্মীপুর ও খুলনায় আন্দোলনকারীদের সাথে পুলিশ, ছাত্র ও যুবলীগের ব্যাপক সংঘর্ষ হয়েছে, এতে গুলিবিদ্ধ সহ আহত হয়েছে বেশ কয়েকজন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া গাজীপুর, ভোলা, মংলা, সুনামগঞ্জ সহ সারা দেশে আন্দোলনকারীদের সাথে পুলিশ, আওয়ামী লীগের ব্যাপক সংঘর্ষ হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। অসহযোগ কর্মসূচি বাস্তবায়নে রাজধানী জুড়ে আন্দোলনকারী পুলিশ ও আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ত্রিমুখী ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেডের শব্দে প্রকম্পিত ঢাকা। সংঘর্ষে এখন পর্যন্ত এক শিক্ষার্থী সহ 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। রাজধানীর অসহযোগ আন্দোলনের চিত্র তুলে ধরছেন শফিক শাহীন। রাজধানীর কারওয়ান বাজার বাংলা মোটর এলাকায় বিকেলের চিত্র এটি। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিতে বিরতিহীন গ্রেনেড ছোড়ে পুলিশ। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকেন। পুলিশের সাথে যোগ দেয় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ত্রিমুখী সংঘর্ষ চলে দীর্ঘ সময় ধরে। শত শত রাউন্ড গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। কখনো সামনে আগায় আন্দোলনকারীরা, আবার ধাওয়া খেয়ে
কখনো কখনো পিছু হটে সরকার সমর্থকরা। বাংলা মোটর, সার্ক ফোয়ারা এবং কারওয়ান বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এর আগে সকালে উত্তরায় অসহযোগ আন্দোলন কর্মসূচির পক্ষে অবস্থান নেয় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীদের হঠাতে পুলিশের সাথে যোগ দেয় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় উত্তরা এলাকা। এ সময় কয়েকটি স্থাপনায় ও গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। রাজধানীর শাহবাগ এলাকায় সকাল থেকেই অসহযোগ আন্দোলনের পক্ষে জড়ো হন হাজারো শিক্ষার্থী। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন দেয়া হয়। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিলে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের সাথে সরকার সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীরা এক দফা দাবিতে স্লোগান দেয় এবং দেশের মানুষকে অসহযোগ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানায় তারা। ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগ কর্মীদের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এ সময় অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুটতেও দেখা যায় সরকার সমর্থকদের। এছাড়া সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আন্দোলনকারীরা অবস্থান নিলে সেখানেও সংঘর্ষ বাধে। সংঘর্ষ হয়েছে জিগাতলা এবং ধানমন্ডি এলাকায়। পুরানো ঢাকার আদালত অঙ্গনেও অসহযোগ আন্দোলনকারীদের সাথে পুলিশ ও সরকার সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। প্রেস ক্লাব এলাকায় সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদের অসহযোগ আন্দোলন কর্মসূচিতে পুলিশ হামলা করেছে বলে অভিযোগ করেন নেতারা। সেখানে দফায় দফায় সংঘর্ষ চলে। কদম ফোয়ারা পুলিশ বক্সে আগুনের ঘটনা ঘটে। মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, বছিলা, রাজাবাজার সহ রাজধানী জুড়ে বিভিন্ন মোড়ে মোড়ে সংঘর্ষ হয়। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। দুপুরের পর থেকেই রণক্ষেত্র ছিল ঢাকার কারওয়ান বাজার এলাকা। সার্ক ফোয়ারা এলাকা থেকে সন্ধ্যার কিছুক্ষণ আগে চিত্র তুলে ধরেছেন আমাদের বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ। দুপুর থেকে কিন্তু কারওয়ান বাজার, ফার্মগেট এবং বাংলা মোটর এলাকায় মুহুর্মুহু আপনার টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং অপরদিকে আন্দোলনকারীদের ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া সেই শুরু হয়েছে এবং কোনোভাবেই কিন্তু থামছে না আন্দোলনকারীরা এবং তারা এই মুহূর্তে সার্ক ফোয়ারার সামনে অবস্থান নিয়েছে। পিছনে দেখতে পাচ্ছি পুলিশের টিম এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এবং তারা বারবার ওই আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আন্দোলনকারীরাও কিন্তু বাংলা মোটরের পার হয়ে সোনারগাঁ হোটেলের সামনে অবস্থান নিয়েছে। অর্থাৎ 400 থেকে 500 গজ বা
দূরত্ব একে অপরের মধ্যে কিন্তু এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু চলছে। কিছুক্ষণ পরপরই কিন্তু টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড মারছে তাকে নিবৃত্ত করার জন্য আন্দোলনকারীদের, কিন্তু আন্দোলনকারীরা কিন্তু পিছু হটছে না এবং একবার ধাওয়া দিচ্ছে এদিকে পুলিশ, আবার তারা ওইদিকে সরে যাচ্ছেন, আবার এগিয়ে আসছেন, ইট পাটকেল নিক্ষেপ করছেন, এর মধ্য দিয়ে চলছে এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। কিন্তু শেষ পর্যন্ত যে জিনিসটা হচ্ছে যে এই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে এবং এই যে আওয়াজ শুনতে পাচ্ছেন মুহুর্মুহু কিন্তু আপনার টিয়ার শেল এবং এই রাবার বুলেট নিক্ষেপ করা হচ্ছে। তারপরও আন্দোলনকারীরা তাদের জায়গায় অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে সরছেন না। তো এই অবস্থা হচ্ছে আজকে সারা দিন কারণ বাজার, ফার্মগেট, বাংলা মোটর এলাকায় এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং অনেকে কিন্তু আহত হয়েছে। আমরা দেখেছি যারা রাস্তায় ছিলেন, আসা যাওয়া করছিলেন, ইট পাটকেল নিক্ষেপে এবং টিয়ার শেলের কারণে অনেকে অজ্ঞান হয়েছেন, সেই অবস্থা আমরা দেখেছি। তো এই ছিল সর্বশেষ কারণ বাজারের সার্ক ফোরা থেকে। সন্ধ্যায় শাহবাগ এলাকার সবশেষ অবস্থা জানিয়েছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর শাহবাগ চত্বরের পাশে যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়টি রয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে আজ সকাল 10টার পর থেকেই শাহবাগ চত্বর এবং শাহবাগ চত্বরের আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের সমর্থনে যে বিক্ষোভ সমাবেশটি কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই বিক্ষোভ মিছিলে, সেই বিক্ষোভ সমাবেশে যারা যোগ দিয়েছিলেন ছাত্র জনতা তাদের দখলে রয়েছিল। পুরো শাহবাগ চত্বর থেকে চারিদিকের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে কোনো ধরনের যানবাহন পুরো দিন চলাচল করতে পারেনি এবং এই জায়গাটি থেকে সন্ধ্যা 6টার দিকে শিক্ষার্থীদের কয়েকজন প্রতিনিধি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এসে কথা বলেন। তারা এই জায়গাটিতে এসে তাদেরকে বলেন তারা শান্তিপূর্ণভাবে তাদের যে অবস্থান কর্মসূচি ছিল সেই অবস্থান কর্মসূচিটি পালন করেছে এবং শান্তিপূর্ণভাবে নিরাপদে তারা তাদের যে গন্তব্য রয়েছে সে গন্তব্যে ফিরে যেতে চায়। বিকেল 6টার দিকে শাহবাগ চত্বরের যে মূল সমাবেশটি রয়েছে সেই সমাবেশ থেকে কারফিউ ভঙ্গ করার ঘোষণা দেওয়া হয় এবং তারা কারফিউ ভঙ্গ করে প্রায় 1 ঘন্টার মতো অবস্থান করে এবং 1 ঘন্টা পরে তারা এই চত্বরটি থেকে সবাইকে সরে যাওয়ার জন্য কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়। তারপরে আস্তে আস্তে এই শাহবাগ চত্বরটি যেটি রয়েছে সেটি থেকে আন্দোলনকারীরা শাহবাগ চত্বরটি ছেড়ে যেতে শুরু করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি 6 আগস্ট থেকে একদিন এগিয়ে 5 আগস্ট করার ঘোষণা দিয়েছেন সমন্বয়ক আসিফ মাহমুদ। কারফিউ জারি সরকারি সিদ্ধান্তে প্রত্যাখ্যান করে পাঠানো এক বিবৃতিতে তারা এই কর্মসূচি ঘোষণা করে। আজ সারাদিন ঘটে যাওয়া সংঘর্ষের প্রেক্ষিতে দেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানায় তারা। ঢাকা এসে রাজপথগুলোতে অবস্থান নেওয়ার কথাও বলা হয়েছে এই বিবৃতিতে। আজ সন্ধ্যা 6টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। বিকেলে এই সিদ্ধান্তের কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সকল বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে শনিবারই সরকার ঢাকা, গাজীপুর, নরসিংদী এবং নারায়ণগঞ্জে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল রাখার সিদ্ধান্ত নিয়েছিল। দেশব্যাপী বিশৃঙ্খলার প্রেক্ষিতে সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই কারফিউর ঘোষণা আসলো। সন্ধ্যা পরবর্তী সবশেষ অবস্থা জানবো। কারওয়ান বাজারে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন, যাচ্ছি তার কাছে। তামজিদ, সন্ধ্যা 6টা থেকে তো কারফিউ জারি করা হয়েছে, তো এখন ঢাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? রাইকা, আপনি জানেন যে হঠাৎ করেই এই যে উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে সন্ধ্যা 6টা থেকে এই কারফিউ জারি করা হয়েছে। এর আগে যে চলমান কারফিউ ছিল সেটি কিন্তু আজকে রাত 9টা পর্যন্ত শিথিল ছিল, অর্থাৎ 3 ঘন্টা আগে কিন্তু কারফিউ বলবৎ রইল এবং এটি অনির্দিষ্টকালের জন্যই বলা হচ্ছে, যদিও দিনের কিছুটা সময় শিথিল থাকতে পারে এরকম অনেকেই ধারণা করছেন। তো আমি যদি সার্বিক পরিস্থিতি বলি, এই মুহূর্তে কারওয়ান বাজারের যে সার্ক ফোয়ারা সেখানে আমি আছি এবং যদি মিনিটের ব্যবধানে বলি তাহলে কিন্তু এখানে অসংখ্য পুলিশ ছিলেন। আমরা কিছুদিন এগিয়ে গেলাম বাংলা মোটরের দিকে, যেখানে আমরা দেখতে পেয়েছি যে সেখানে এখনও যারা আন্দোলন করছেন, আন্দোলনরত যেই ছাত্ররা আছেন বা
আন্দোলনকারীরা যাই বলেন না কেন তারা এখনও অবস্থান করছেন এবং ঠিক কিছুক্ষণ আগে বাংলা মোটরে যে নূর টাওয়ারটি রয়েছে সেখানে কিন্তু তারা গাড়ি ভাঙচুর করেছেন এবং তারা সেখানে এখনও অবস্থান করছেন এবং পুলিশদের সাথে কথা বললাম, যে পুলিশগুলো ছিলেন তারা কিন্তু তাদের ওই অবস্থানটি যখন দেখলেন তারা কিন্তু এখান থেকে আরও পিছিয়ে এখন খুব আমাদেরকে যেটি বলে গেলেন ফার্ম গেটের ওদিকে অবস্থান করছেন। অর্থাৎ এই কারওয়ান বাজারে এখন আর কোনো পুলিশের অবস্থান নেই, তবে বাংলা মোটরে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলনকারীরা অবস্থান করছেন এবং তারা সেই সড়কটি আটকে রেখেছেন। একই অবস্থায় নূর টাওয়ারের দিকে, যেখানে আপনি জানেন যে দুটি মিডিয়া হাউসও রয়েছে, টেলিভিশন, সেখানকার গাড়িও ভাঙচুর করা হয়েছে। এবং এখনকার যদি আমি আপনাকে দৃশ্য বলি, সেই যে এখানে যে উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল, দুপক্ষের যে গণ্ডগোলটি হয়েছিল সেটির নিদর্শন কিন্তু এখনও রয়েছে, কারণ ট্রাফিক মোড়ের যে ছাতা সম্বলিত চিহ্ন দিয়ে যেটি থাকে সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এইখানে আমরা যেখানে সেখানে দেখছি আগুনের এখনও ধোঁয়া বের হচ্ছে, এই জিনিসগুলো এখনও চলছে। এবং রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এই যে সংঘর্ষ সংগঠিত হয়েছে এবং সেটির ভয়াবহতা এবং সেটির যে আতঙ্ক সেটি জনমনে রয়েছে। এই মুহূর্তে কারফিউ চলছে, ছোট ছোট রিক্সা এবং দু একটি যানবাহন সেটি চলছে, খুব জরুরি যানবাহনগুলো। কারওয়ান বাজার এলাকায় এখন পর্যন্ত আমরা এই মুহূর্তে যদিও আন্দোলনকারী বা এদেরকে চোখে দেখছি না, কিন্তু আমি যদি দুপুর থেকে বিকেলের কথা বর্ণনা করি তাহলে কিন্তু এই জায়গাটি মানে দুপক্ষের সংঘর্ষে একটা রণক্ষেত্র পরিণত হয়েছিল এবং এই এলাকার আশেপাশের যতগুলো অফিস আছে, কার্যালয় আছে, সবগুলোর কার্যালয়ের প্রধান ফটক কিন্তু কলাপসিকল গেট দিয়ে বন্ধ করা হয়েছে এবং এতটাই আন্দোলনকারী এবং আন্দোলনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তারা এতটাই উগ্র ছিলেন যে কিছু কিছু কার্যালয়ের কিন্তু আমরা প্রধান ফটকের কলাপসিকল গেটও ভেঙে ঢুকতে দেখেছি। তো সব মিলিয়ে একটি থমথমে পরিস্থিতি এবং মানুষের মধ্যে ভীতি কাজ করছে যে আসলে কি হতে যাচ্ছে। এরই মধ্যে আমরা কিন্তু জানতে পেরেছি যে যারা আন্দোলন করছেন তারা নতুন কর্মসূচি দিয়েছেন, তাদের কর্মসূচি একদিন এগিয়ে নিয়ে এসেছেন এবং তারা এই কারফিউকে প্রত্যাহার করার কথাটিও বলেছেন। এখন সাধারণ মানুষের সাথে কথা বললে তারা আসলে বলছেন সামনের দিনে কি হতে যাচ্ছে সেটি নিয়ে তারা শঙ্কা প্রকাশ করছেন। তারা বলছেন যে কোনো মূল্যে কোনো জীবনের যেন ক্ষতি না হয়, জানমালের ক্ষতি না হয়, এই আন্দোলন দ্রুত একটি আলোচনার মাধ্যমে যেন শুরু হয় সেটি আসলে সাধারণ জনগণ এখন বলছেন। রাইকা, ঢাকার সার্বিক পরিস্থিতির খবর জানছিলাম। খুলনা থেকে টেলিফোনে অসহযোগ আন্দোলনের সবশেষ খবর জানাচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়ব। আপনি একটু আগে খবরে যেমনটি বলছিলেন, সর্বশেষ খবর বলতে হয় বিকেল বেলা খুলনা সিটি কর্পোরেশনের মেয়রের ওই বাড়িতে 2 দফা হামলা এবং ওই ভাঙচুর হয়েছে। একইভাবে 2 দফা খুলনা প্রেস ক্লাবে হামলা এবং আগুন দিয়েছে। আর সবচেয়ে বড় কথা যে খুলনা 2 আসনে এমপি শেখ সালাউদ্দিন জুয়েলের বাসভবনেও একইভাবে 2 দফা হামলা এবং অগ্নিসংযোগ হয়েছে। তার আগে সকালে আওয়ামী লীগের যে আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ করে, ভাঙচুর করে এবং এখানে ছাত্রলীগের আওয়ামী লীগ হতে আন্দোলনকারীদের এক দফা সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া হওয়ার পরের থেকে খুলনা মূলত অশান্ত অবস্থা এখন পর্যন্ত বিরাজ করছে। এখন পর্যন্ত আজকে যেটা আমরা লক্ষ্য করেছি যে স্পষ্টতভাবে স্থানগুলোতে পুলিশের কোনো টহল আমাদের চোখে পড়েনি। বিকেল বেলা সিটি কর্পোরেশনের যে মেয়রের বাসভবনে সেনাবাহিনী একটি দল এসেছিল এবং শেখ সালাউদ্দিন জুয়েলের বাড়িতে একটি সেনাবাহিনীর দল এসেছিল। তারা এসেছেন সম্পূর্ণ দেখে ওনারা আবার ব্যাক করে চলে গেছেন, কিন্তু ওরা যখন পরিদর্শন করে তখনও সেখানে আন্দোলনকারীরা সেনাবাহিনীর পক্ষে যে স্লোগান এসে সব মিলে খুলনার পরিস্থিতি খুবই অশান্তকর। আরেকটা কথা বলতে হয়, খুলনা মহানগর আওয়ামী লীগের ওই সাধারণ সম্পাদক এমডি বাবুল রান্না এবং খুলনা যুবলীগের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজালাল সুজন দুইজনই খুবই ওই মুমূর্ষু অবস্থায় আছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সব মিলে খুলনাতে প্রায় 50-এর উপরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে আমি জানতে পেরেছি। জি, এই ছিল খুলনা থেকে সর্বশেষ।
আগামীকাল থেকে 3 দিন দেশের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোম, মঙ্গল এবং বুধবার এই সাধারণ ছুটির কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ থেকে অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর মধ্যেই আজ খোলা ছিল সব সরকারি বেসরকারি অফিস। তবে সারা দেশে ব্যাপক সহিংসতা ও বিশৃঙ্খলার মধ্যে আগামী 3 দিন এই সাধারণ ছুটির সিদ্ধান্ত নিল সরকার। ছাত্র জনতার আন্দোলনে দলের সকল নেতাকর্মীকে শরিক হবার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে জনগণের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার আহ্বান জানান তিনি অভিযোগ করেন হত্যা সংঘাতে আওয়ামী লীগ পাকিস্তানি হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। সরকারের পদত্যাগের দাবিতে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছে। পুরো দেশ সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছে। ছাত্র জনতা চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে। সারা দেশ আজকে জনগণের আপনার আমাদের দলের এখানেও বলেছি যে সকল স্তরের নেতাকর্মীদেরকে আমরা এই আন্দোলনের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানিয়েছি। আজকে আবার আমরা সেটাকে দৃঢ়ভাবে সে একাত্ম হওয়ার জন্য এবং সর্বতোভাবে এই আন্দোলনে শরিক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সরকার ছাত্র, যুবক, শিশু, নারী সহ জনতাকে নির্বিচারে নির্দয়ভাবে হত্যা করে মানবতাকে হত্যা করেছে। সরকারের মানবতা বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ব বিবেক আজ জাগ্রত হয়েছে। যারা সহিংসতা করছে তারা শিক্ষার্থী নয় জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি জামাতের ক্যাডারদের এই সহিংসতার দায় আন্দোলনকারীদেরই নিতে হবে। বিকেলে দলীয় সভাপতি ধানমন্ডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এই বিএনপি জামাত শিবির জঙ্গি গোষ্ঠীর উদ্দেশ্যে আমরা এই দেশ মাতৃকাকে ভালোবেসে ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। ধৈর্য, সহনশীলতা মানে দুর্বলতা নয়। আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আন্দোলন দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন গুলি না করে সে নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সাথে আদালত তার পর্যবেক্ষণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন মেনে গুলি চালানোর নির্দেশ দিয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ আজ এ আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলে, রিটটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে, যা গত 2 দিনের আন্দোলনে রিটকারীদের অংশগ্রহণ এবং ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার হয়েছে। রিটকারীর আইনজীবীরা জানান, ব্যক্তিগত স্বাধীনতা সবারই আছে, তবে রিটটি করা হয়েছে মানুষের জীবন রক্ষার জন্য। সুপ্রিম কোর্টের আইনজীবী মনজুর আল মতিন সহ 2 জন রিটটি দায়ের করেন। এর আগে 2 দিন এই রিটের উপর শুনানি হয়। আন্দোলন এখন পুরোপুরি রাজনৈতিক বিষয় হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, বিষয়টি এখন শিক্ষার্থীদের অধিকারের পর্যায়ে নেই, তারা ক্ষমতার সংঘাতে চলে গেছে। প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক দল না হয়েও তারা প্রধানমন্ত্রী পদত্যাগের বিষয়ে কথা বলছে, যা মেনে নেয়ার বিষয় নয়। এখন আর তারা আলাদা থাকলো না, এটা এখন বিএনপি জামাতই হয়ে গেল। বেসিক্যালি এতদিন তাদের দাবি ছিল কোটা, সেটা পূরণ হলো। তারপরে দাবি ছিল আলোচনা, সেটা দাঁড় খুলে দেওয়া হলো। তারপরে দাবি ছিল বিচার, সেটাও বলা হলো যে জুডিশিয়াল কমিশন গঠন করা হলো, কাজ শুরু করলো, বলা হলো বিদেশ থেকে এক্সপার্ট আনবো। সকল দাবি পূরণ হয়ে গেল। তারপরে এখন হচ্ছে এক দফা দাবি, মানে ওখানে তারা যেতেই যাবে। এখন তারা বরং বিএনপি জামাতের সাথে একত্রতা প্রকাশ করে তাদের নিজস্ব আইডেন্টিটি এটাকে তারা ডিসলভ করে এখন আমরা আবার সেই 28 অক্টোবর নির্বাচনের আগে যাদের মোকাবেলা করছিলাম তারাই সামনে চলে আসলো। বিএনপি জামাতের যে সংঘাত এবং আমাদের আওয়ামী লীগের প্রতি রাজনৈতিকভাবে যে চ্যালেঞ্জ, তার মধ্যে যে সন্ত্রাস তারা করে, এটাকে রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব। সরকার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচিতে সিরাজগঞ্জে 13, পুলিশ সহ রংপুর, মাগুরা, মুন্সিগঞ্জ, নরসিংদী, সিলেট ও বগুড়া সহ দেশের 15 জেলায় অন্তত 53 জনের মৃত্যু হয়েছে।
আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে তারা নিহত হন। এছাড়া বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন সহস্রাধিক। আগুন দেয়া হয় মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বেশ কিছু যানবাহনে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। সিরাজগঞ্জের এনায়তপুর থানায় দুর্বৃত্তদের হামলায় 11 পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি। এছাড়া বিভিন্ন জায়গায় সংঘর্ষে আহত হয়েছে অর্ধশত। সদর উপজেলা ভূমি অফিস সহ কয়েকটি ভবনে আগুন দেওয়া হয়। রংপুরে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে পুরো নগরী রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাদন রায়সহ 4 জন নিহত হন। গুলিবিদ্ধ সহ আহত হয়েছে 50 জন। আওয়ামী লীগ সংসদ সদস্য ডিএক চৌধুরীর বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। সিলেটে বিজিবি, পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে 2 জন নিহত হয়েছেন। ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। এতে 5 জন আন্দোলনকারী শিক্ষার্থী নিহত হন। আহত হয় 1.5 শতাধিক। কুমিল্লার দাউদকান্দিতে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে এরশাদ মিয়া নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নরসিংদীতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে 6 জন নিহত হন। মুন্সিগঞ্জ সুপারমার্কেট এলাকায় রোববার সকালে শিক্ষার্থীরা জড়ো হলে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাতে বাধা দেয়। এক পর্যায়ে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা দেওয়া হয়। এই সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে 9 জন গুলিবিদ্ধ এবং সাংবাদিক সহ অর্ধশত আহত হয়। পরে হাসপাতালে 2 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এখনও ওই এলাকায় থেমে থেমে চলছে সংঘর্ষ। মাগুরার ছাত্র ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থী ও বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে গুলিতে নিহত হন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি। সংঘর্ষে আহত হয়েছে অর্ধশত। আগুন দেওয়া হয়েছে ইউনো অফিস ও উপজেলা চেয়ারম্যানের বাসভবনে। সিলেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে পুলিশ, সাংবাদিক সহ 10 জন। বগুড়া শহরের শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দিলে পুলিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষ হয়। এতে আহত হয় অর্ধশত। ফরিদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগ অফিসের সামনে অন্তত অর্ধশত মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে বিজয় স্তম্ভে ও শহীদ মিনারে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। ফতুল্লার বিভিন্ন পোশাক কারখানায় ভাঙচুর করে অবরোধকারীরা। আন্দোলনকে ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। সকালে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এই সময় আওয়ামী, যুব ও ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ সহ আহত হয় অর্ধশতাধিক। আগুন দেওয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেলে। বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের বাসভবন ও দুর্নীতি দমন কমিশন অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা। বিভিন্ন স্থানে আগুন দেওয়া হয় অন্তত 25টি মোটরসাইকেলে। চট্টগ্রামে আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক আহত হয়। পুরো নগরী পরিণত হয় রণক্ষেত্রে। ঝালকাঠিতে আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্র ও যুবলীগের কর্মীরা। এতে 15 শিক্ষার্থী আহত হয়। দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম ও বিচারপতি ইনায়েতুর রহিমের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিভিন্ন সড়কে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও সরকার সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পটুয়াখালীর কুয়াকাটার মহাসড়কে চৌরাস্তায় পুলিশ বক্সে ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। কুষ্টিয়া, রাজশাহী, কিশোরগঞ্জে আওয়ামী লীগ অফিস ও পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। লক্ষ্মীপুর ও খুলনায় আন্দোলনকারীদের সাথে পুলিশ, ছাত্র ও যুবলীগের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ সহ আহত হয়েছে বেশ কয়েকজন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া গাজীপুর, ভোলা, মংলা, সুনামগঞ্জ সহ সারা দেশে আন্দোলনকারীদের সাথে পুলিশ, আওয়ামী লীগের ব্যাপক সংঘর্ষ হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।
অসহযোগ কর্মসূচি বাস্তবায়নে রাজধানী জুড়ে আন্দোলনকারী পুলিশ ও আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ত্রিমুখী ধাওয়া, পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেডের শব্দে প্রকম্পিত ঢাকা। সংঘর্ষে এখন পর্যন্ত এক শিক্ষার্থী সহ 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। রাজধানীর অসহযোগ আন্দোলনের চিত্র তুলে ধরছেন শফিক শাহীন। রাজধানীর কারওয়ান বাজার বাংলা মোটর এলাকায় বিকেলের চিত্র এটি। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিতে বিরতিহীন গ্রেনেড ছোড়ে পুলিশ। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকেন। পুলিশের সাথে যোগ দেয় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ত্রিমুখী সংঘর্ষ চলে দীর্ঘ সময় ধরে। শত শত রাউন্ড গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডের শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। কখনো সামনে আগায় আন্দোলনকারীরা, আবার ধাওয়া খেয়ে কখনো কখনো পিছু হটে সরকার সমর্থকরা। বাংলা মোটর, সার্ক ফোয়ারা এবং কারওয়ান বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এর আগে সকালে উত্তরায় অসহযোগ আন্দোলন কর্মসূচির পক্ষে অবস্থান নেয় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীদের হঠাতে পুলিশের সাথে যোগ দেয় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় উত্তরা এলাকা। এ সময় কয়েকটি স্থাপনায় ও গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। রাজধানীর শাহবাগ এলাকায় সকাল থেকেই অসহযোগ আন্দোলনের পক্ষে জড়ো হন হাজারো শিক্ষার্থী। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন দেয়া হয়। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিলে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের সাথে সরকার সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীরা এক দফা দাবিতে স্লোগান দেয় এবং দেশের মানুষকে অসহযোগ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানায় তারা। ধানমন্ডি 27 নম্বর এলাকায় আওয়ামী লীগ কর্মীদের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এ সময় অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুটতেও দেখা যায় সরকার সমর্থকদের। এছাড়া সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আন্দোলনকারীরা অবস্থান নিলে সেখানেও সংঘর্ষ বাধে। সংঘর্ষ হয়েছে জিগাতলা এবং ধানমন্ডি এলাকায়। পুরানো ঢাকার আদালত অঙ্গনেও অসহযোগ আন্দোলনকারীদের সাথে পুলিশ ও সরকার সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। প্রেস ক্লাব এলাকায় সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদের অসহযোগ আন্দোলন কর্মসূচিতে পুলিশ হামলা করেছে বলে অভিযোগ করেন নেতারা। সেখানে দফায় দফায় সংঘর্ষ চলে। কদম ফোয়ারা পুলিশ বক্সে আগুনের ঘটনা ঘটে।
মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, বছিলা, রাজাবাজার সহ রাজধানী জুড়ে বিভিন্ন মোড়ে মোড়ে সংঘর্ষ হয়। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। দুপুরের পর থেকেই রণক্ষেত্র ছিল ঢাকার কারওয়ান বাজার এলাকা। সার্ক ফোয়ারা এলাকা থেকে সন্ধ্যার কিছুক্ষণ আগে চিত্র তুলে ধরেছেন আমাদের বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ। দুপুর থেকে কিন্তু কারণ বাজার, ফার্মগেট এবং বাংলা মোটর এলাকায় মুহুর্মুহ আপনার টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং অপরদিকে আন্দোলনকারীদের ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া সেই শুরু হয়েছে এবং কোনোভাবে কিন্তু থামছে না আন্দোলনকারীরা এবং তারা এই মুহূর্তে সার্ক ফোয়ারার সামনে অবস্থান নিয়েছে। পিছনে দেখতে পাচ্ছি পুলিশের টিম এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এবং তারা বারবার ওই আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আন্দোলনকারীরা কিন্তু বাংলা মোটরের পার হয়ে সোনারগাঁ হোটেলের সামনে অবস্থান নিয়েছে। অর্থাৎ 400 থেকে 500 গজ বা দূরত্ব একে অপরের মধ্যে কিন্তু এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু চলছে। কিছুক্ষণ পরপরই কিন্তু টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড মারছে তাকে নিবৃত্ত করার জন্য আন্দোলনকারীদের, কিন্তু আন্দোলনকারীরা কিন্তু পিছু হটছে না এবং একবার ধাওয়া দিচ্ছে এদিকে পুলিশ, আবার তারা ওইদিকে সরে যাচ্ছেন, আবার এগিয়ে আসছেন, ইট পাটকেল নিক্ষেপ করছেন, এর মধ্য দিয়ে চলছে এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। কিন্তু শেষ পর্যন্ত যে জিনিসটা হচ্ছে যে এই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে এবং এই যে আওয়াজ শুনতে পাচ্ছেন মুহুর্মুহ কিন্তু আপনার টিয়ার শেল এবং এই রাবার বুলেট নিক্ষেপ করা হচ্ছে। তারপরও আন্দোলনকারীরা তাদের জায়গায় অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে সরছেন না। তো এই অবস্থা হচ্ছে আজকে সারা দিন কারণ বাজার, ফার্মগেট, বাংলা মোটর এলাকায় এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং অনেকে কিন্তু আহত হয়েছে। আমরা দেখেছি যারা রাস্তায় ছিলেন, আসা যাওয়া করছিলেন, ইট পাটকেল নিক্ষেপে এবং টিয়ার শেলের কারণে অনেকে অজ্ঞান হয়েছেন, সেই অবস্থা আমরা দেখেছি। তো এই ছিল সর্বশেষ কারণ বাজারের সার্ক ফোয়ারা থেকে। সন্ধ্যায় শাহবাগ এলাকার সবশেষ অবস্থা জানিয়েছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর শাহবাগ চত্বরের পাশে যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়টি রয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে আজ সকাল 10টার পর থেকেই শাহবাগ চত্বর এবং শাহবাগ চত্বরের আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের সমর্থনে যে বিক্ষোভ সমাবেশটি কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই বিক্ষোভ সমাবেশে যারা যোগ দিয়েছিলেন ছাত্র জনতা তাদের দখলে রয়েছিল। পুরো শাহবাগ চত্বর থেকে চারিদিকের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে কোনো ধরনের যানবাহন পুরো দিন চলাচল করতে পারেনি এবং এই জায়গাটি থেকে সন্ধ্যা 6টার দিকে শিক্ষার্থীদের কয়েকজন প্রতিনিধি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এসে কথা বলেন। তারা এই জায়গাটিতে এসে তাদেরকে বলেন তারা শান্তিপূর্ণভাবে তাদের যে অবস্থান কর্মসূচি ছিল সেই অবস্থান কর্মসূচিটি পালন করেছে এবং শান্তিপূর্ণভাবে নিরাপদে তারা তাদের যে গন্তব্য রয়েছে সে গন্তব্যে ফিরে যেতে চায়। বিকেল 6টার দিকে শাহবাগ চত্বরের যে মূল সমাবেশটি রয়েছে সেই সমাবেশ থেকে কারফিউ ভঙ্গ করার ঘোষণা দেওয়া হয় এবং তারা কারফিউ ভঙ্গ করে প্রায় 1 ঘন্টার মতো অবস্থান করে এবং 1 ঘন্টা পরে তারা এই চত্বরটি থেকে সবাইকে সরে যাওয়ার জন্য কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়। তারপরে আস্তে আস্তে এই শাহবাগ চত্বরটি যেটি রয়েছে সেটি থেকে আন্দোলনকারীরা শাহবাগ চত্বরটি ছেড়ে যেতে শুরু করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি 6 আগস্ট থেকে একদিন এগিয়ে 5 আগস্ট করার ঘোষণা দিয়েছেন সমন্বয়ক আসিফ মাহমুদ। কারফিউ জারি সরকারি সিদ্ধান্তে প্রত্যাখ্যান করে পাঠানো এক বিবৃতিতে তারা এই কর্মসূচি ঘোষণা করে। আজ সারাদিন ঘটে যাওয়া সংঘর্ষের প্রেক্ষিতে দেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানায় তারা। ঢাকা এসে রাজপথগুলোতে অবস্থান নেওয়ার কথাও বলা হয়েছে এই বিবৃতিতে। আজ সন্ধ্যা 6টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। বিকেলে এই সিদ্ধান্তের কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সকল বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে শনিবারই সরকার ঢাকা, গাজীপুর, নরসিংদী এবং নারায়ণগঞ্জে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল রাখার সিদ্ধান্ত নিয়েছিল। দেশব্যাপী বিশৃঙ্খলার প্রেক্ষিতে সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই কারফিউর ঘোষণা আসলো।
সন্ধ্যা পরবর্তী সবশেষ অবস্থা জানবো। কারওয়ান বাজারে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন, যাচ্ছি তার কাছে। তামজিদ, সন্ধ্যা 6টা থেকে তো কারফিউ জারি করা হয়েছে, তো এখন ঢাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? রাইকা, আপনি জানেন যে হঠাৎ করেই এই যে উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে সন্ধ্যা 6টা থেকেই কারফিউ জারি করা হয়েছে। এর আগে যে চলমান কারফিউ ছিল সেটি কিন্তু আজকে রাত 9টা পর্যন্ত শিথিল ছিল, অর্থাৎ 3 ঘন্টা আগে কিন্তু কারফিউ বলবৎ রইল এবং এটি অনির্দিষ্টকালের জন্যই বলা হচ্ছে, যদিও দিনের কিছুটা সময় শিথিল থাকতে পারে এরকম অনেকেই ধারণা করছেন। তো আমি যদি সার্বিক পরিস্থিতি বলি, এই মুহূর্তে কারওয়ান বাজারের যে সার্ক ফোয়ারা সেখানে আমি আছি এবং যদি মিনিটের ব্যবধানে বলি তাহলে কিন্তু এখানে অসংখ্য পুলিশ ছিলেন। আমরা কিছু এগিয়ে গেলাম বাংলা মোটরের দিকে, যেখানে আমরা দেখতে পেয়েছি যে সেখানে এখনও যারা আন্দোলন করছেন, আন্দোলনরত যেই ছাত্ররা আছেন বা আন্দোলনকারীরা যাই বলেন না কেন, তারা এখনও অবস্থান করছেন এবং ঠিক কিছুক্ষণ আগে বাংলা মোটরে যে নূর টাওয়ারটি রয়েছে সেখানে কিন্তু তারা গাড়ি ভাঙচুর করেছেন এবং তারা সেখানে এখনও অবস্থান করছেন। এবং পুলিশদের সাথে কথা বললাম, যে পুলিশগুলো ছিলেন তারা কিন্তু তাদের ওই অবস্থানটি যখন দেখলেন তারা কিন্তু এখান থেকে আরও পিছিয়ে এখন খুব আমাদেরকে যেটি বলে গেলেন ফার্ম গেটের ওদিকে অবস্থান করছেন, অর্থাৎ এই কারওয়ান বাজারে এখন আর কোনো পুলিশের অবস্থান নেই। তবে বাংলা মোটরে কিন্তু শিক্ষার্থীরা, আন্দোলনকারীরা অবস্থান করছেন এবং তারা সেই সড়কটি আটকে রেখেছেন। একই অবস্থায় নূর টাওয়ারের দিকে, যেখানে আপনি জানেন যে দুটি মিডিয়া হাউসও রয়েছে, টেলিভিশন, সেখানকার গাড়িও ভাঙচুর করা হয়েছে। এবং এখনকার যদি আমি আপনাকে দৃশ্য বলি, সেই যে এখানে যে উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল, দুপক্ষের যেই গণ্ডগোলটি হয়েছিল সেটির নিদর্শন কিন্তু এখনও রয়েছে, কারণ ট্রাফিক মোড়ের যে ছাতা সম্বলিত চিহ্ন দিয়ে যেটি থাকে সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এইখানে আমরা যেখানে সেখানে দেখছি আগুনের এখনও ধোঁয়া বের হচ্ছে, এই জিনিসগুলো এখনও চলছে। এবং রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এই যে সংঘর্ষ সংগঠিত হয়েছে এবং সেটির ভয়াবহতা এবং সেটির যে আতঙ্ক সেটি জনমনে রয়েছে। এই মুহূর্তে কারফিউ চলছে, ছোট ছোট রিক্সা এবং দু একটি যানবাহন সেটি চলছে, খুব জরুরি যানবাহনগুলো। কারওয়ান বাজার এলাকায় এখন পর্যন্ত আমরা এই মুহূর্তে যদিও আন্দোলনকারী বা এই এদেরকে চোখে দেখছি না, কিন্তু আমি যদি দুপুর থেকে বিকেলের কথা বর্ণনা করি তাহলে কিন্তু এই জায়গাটি মানে দুপক্ষের সংঘর্ষে একটা রণক্ষেত্র পরিণত হয়েছিল এবং এই এলাকার আশেপাশের যতগুলো অফিস আছে, কার্যালয় আছে, সবগুলোর কার্যালয়ের প্রধান ফটক কিন্তু কলাপসিকল গেট দিয়ে বন্ধ করা হয়েছে এবং এতটাই আন্দোলনকারী এবং আন্দোলনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তারা এতটাই উগ্র ছিলেন যে কিছু কিছু কার্যালয়ে কিন্তু আমরা প্রধান ফটকের কলাপসিকল গেটও ভেঙে ঢুকতে দেখেছি। তো সব মিলিয়ে একটি থমথমে পরিস্থিতি এবং মানুষের মধ্যে ভীতি কাজ করছে যে আসলে কি হতে যাচ্ছে। এরই মধ্যে আমরা কিন্তু জানতে পেরেছি যে যারা আন্দোলন করছেন তারা নতুন কর্মসূচি দিয়েছেন, তাদের কর্মসূচি একদিন এগিয়ে নিয়ে এসেছেন এবং তারা এই কারফিউকে প্রত্যাহার করার কথাটিও বলেছেন। এখন সাধারণ মানুষের সাথে কথা বললে তারা আসলে বলছেন সামনের দিনে কি হতে যাচ্ছে সেটি নিয়ে তারা শঙ্কা প্রকাশ করছেন। তারা বলছেন যে কোনো মূল্যে কোনো জীবনের যেন ক্ষতি না হয়, জানমালের ক্ষতি না হয়, এই আন্দোলন দ্রুত একটি আলোচনার মাধ্যমে যেন শুরু হয়, সেটি আসলে সাধারণ জনগণ এখন বলছেন। রাইকা, ঢাকার সার্বিক পরিস্থিতির খবর জানছিলাম। খুলনা থেকে টেলিফোনে অসহযোগ আন্দোলনের সবশেষ খবর জানাচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়ব। আপনি একটু আগে খবর যেমনটি বলছিলেন, সর্বশেষ খবর বলতে হয় বিকেল বেলা খুলনা সিটি কর্পোরেশনের মেয়রের ওই বাড়িতে 2 দফা হামলা এবং ওই ভাঙচুর হয়েছে। একইভাবে 2 দফা খুলনা প্রেস ক্লাবে হামলা এবং আগুন দিয়েছে। আর সবচেয়ে বড় কথা যে খুলনা 2 আসনে এমপি শেখ সালাউদ্দিন জুয়েলের বাসভবনে একইভাবে 2 দফা হামলা এবং অগ্নিসংযোগ হয়েছে। আর তার আগে সকালে আওয়ামী লীগের যে অফিসে অগ্নিসংযোগ করে, ভাঙচুর করে এবং এখানে ছাত্রলীগের আওয়ামী লীগ হতে আন্দোলনকারীদের এক দফা সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়া হওয়ার পরের থেকে খুলনা মূলত অশান্ত অবস্থা এখন পর্যন্ত বিরাজ করছে। এখন পর্যন্ত আজকে যেটা আমরা লক্ষ্য করেছি যে স্পষ্টতভাবে স্থানগুলোতে পুলিশের কোনো টহল আমাদের চোখে পড়েনি।
বিকেলবেলা সিটি কর্পোরেশনের যে মেয়রের বাসভবনে সেনাবাহিনী একটি দল এসেছিল এবং শেখ সালাউদ্দিন জুয়েলের বাড়িতে একটি সেনাবাহিনীর দল এসেছিল। তারা এসেছেন সম্পূর্ণ দেখে ওনারা আবার ব্যাক করে চলে গেছেন। কিন্তু ওরা যখন পরিদর্শন করে তখনও সেখানে আন্দোলনকারীরা সেনাবাহিনীর পক্ষে যে স্লোগান এসে সব মিলে খুলনার পরিস্থিতি খুবই অশান্তকর। আরেকটা কথা বলতে হয়, খুলনা মহানগর আওয়ামী লীগের ওই সাধারণ সম্পাদক এমডি বাবুল রান্না এবং খুলনা যুবলীগের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজালাল সুজন দুইজনই খুবই ওই মুমূর্ষু অবস্থায় আছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সব মিলে খুলনাতে প্রায় 50-এর উপরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে আমি জানতে পেরেছি। জি, এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আগামীকাল থেকে 3 দিন দেশের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোম, মঙ্গল এবং বুধবার এই সাধারণ ছুটির কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ থেকে অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর মধ্যেই আজ খোলা ছিল সব সরকারি বেসরকারি অফিস। তবে সারা দেশে ব্যাপক সহিংসতা ও বিশৃঙ্খলার মধ্যে আগামী 3 দিন এই সাধারণ ছুটির সিদ্ধান্ত নিল সরকার। ছাত্র জনতার আন্দোলনে দলের সকল নেতাকর্মীকে শরিক হবার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে জনগণের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার আহ্বান জানান তিনি অভিযোগ করেন হত্যা সংঘাতে আওয়ামী লীগ পাকিস্তানি হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। সরকারের পদত্যাগের দাবিতে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছে। পুরো দেশ সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছে। ছাত্র জনতা চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে। সারা দেশ আজকে জনগণের আমাদের দলের এখানেও বলেছি যে সকল স্তরের নেতাকর্মীদেরকে আমরা এই আন্দোলনের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানিয়েছি। আজকে আবার আমরা সেটাকে দৃঢ়ভাবে সে একাত্ম হওয়ার জন্য এবং সর্বতোভাবে এই আন্দোলনে শরিক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সরকার ছাত্র, যুবক, শিশু, নারী সহ জনতাকে নির্বিচারে নির্দয়ভাবে হত্যা করে মানবতাকে হত্যা করেছে। সরকারের মানবতা বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ব বিবেক আজ জাগ্রত হয়েছে। যারা সহিংসতা করছে তারা শিক্ষার্থী নয় জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি জামাতের ক্যাডারদের এই সহিংসতার দায় আন্দোলনকারীদেরই নিতে হবে। বিকেলে দলীয় সভাপতি ধানমন্ডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এই বিএনপি জামাত শিবির জঙ্গি গোষ্ঠীর উদ্দেশ্যে আমরা এই দেশ মাতৃকাকে ভালোবেসে ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। ধৈর্য সহনশীলতা মানে দুর্বলতা নয়। আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি।